তো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এক কথায় খুবই জটিল। একদিকে যেমন শান্তির জন্য কূটনৈতিক আলোচনা চলছে, তেমনি অন্যদিকে কিন্তু বড়সড় একটা যুদ্ধের প্রস্তুতিও চলছে। চলুন এই দ্বিমুখী বাস্তবতার গভীরে গিয়ে পুরো বিষয়টা বোঝা যাক। আসুন শুরুই করা যাক একটা একেবারে বিস্ফোরক দাবি দিয়ে, যা সূত্র অনুযায়ী ইসরায়েলের সামরিক নেতৃত্বের সর্বোচ্চ পর্যায় থেকে এসেছে বলে বলা হচ্ছে। আর তা হল, তাদের নিজেদের আর্মিই নাকি ভেতর থেকে কোল্যাপস করে যেতে পারে। দেখুন, এই পুরো ঘটনাটার মূলে কিন্তু একটা অদ্ভুত কন্ট্রাডিকশন বা বৈপরীত্য কাজ করছে। একদিকে কূটনৈতিক সমাধানের একটা চেষ্টা চলছে, আর ঠিক তার উল্টো দিকেই কিন্তু ব্যাপক সামরিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। মানে একদিকে তো আমেরিকা ইরানের কাছে একটা 15 দফার শান্তি পরিকল্পনা দিচ্ছে, যেখানে পাকিস্তান, মিশর, তুরস্কের মতো দেশগুলো মধ্যস্থতা করছে, আর অন্যদিকে কি করছে? হাজার হাজার সৈন্য পাঠাচ্ছে মধ্যপ্রাচ্যে। মানে দুটো পদক্ষেপ যেন একেবারে একে অপরের উল্টো। এখন সূত্রগুলো যা বলছে তা হল, এটা শুধু পলিসির গরমিল নয়, বরং এটা নাকি সংঘাতকে আরও উস্কে দেয়ার একটা, বলা যায়, পরিকল্পিত ছক, যেখানে প্রতিশোধের নামে আরও বড় একটা যুদ্ধের ক্ষেত্র তৈরি করা হচ্ছে। তো প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসে যে শান্তি পরিকল্পনা যদি টেবিলে থাকেই, তাহলে আলোচনাটা এগোচ্ছে না কেন? আসলে আসল কারণটা বোধহয় লুকিয়ে আছে ইরানের দেয়া শর্তগুলোর মধ্যে। দেখুন, ইরান যা চাইছে সেটা কিন্তু শুধু একটা টেম্পোরারি যুদ্ধবিরতি নয়। তাদের যে দাবিগুলো, সেগুলো দেখলে মনে হয় তারা এই অঞ্চলের পুরো সিকিউরিটি সিস্টেমটাই বদলে ফেলতে চায়। এই শর্তগুলো দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। এটা কোনো সাধারণ যুদ্ধবিরতির আলোচনা নয়। এর আসল লক্ষ্য হল এই অঞ্চলের ক্ষমতার যে ব্যালেন্স, তাতে একটা বিরাট পরিবর্তন আনা। তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বলা যায় সবথেকে ক্রিটিক্যাল শর্তটা হল হরমুজ প্রণালীর উপর পূর্ণ সার্বভৌমত্ব। ইরান চাইছে এই স্ট্র্যাটেজিক জলপথের ওপর তাদের কন্ট্রোলকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হোক, এমনকি সেখান থেকে টোল আদায়ের অধিকারও তারা চাইছে। চলুন এবার ফোকাসটা একটু ঘোরানো যাক ইসরায়েলের দিকে। সূত্র অনুযায়ী দেশটির ভেতরের পরিস্থিতি এখন নাকি এক কথায় ভয়াবহ। সামরিক চাপটা ঠিক কতটা সেটা বোঝার জন্য শুধু কয়েকটা সংখ্যাই যথেষ্ট। যেমন, একটা রিপোর্টে দাবি করা হচ্ছে হিজবুল্লাহ নাকি মাত্র একদিনেই ইসরায়েলের 16টা ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে। আর শুধু এটাই নয়, লেবাননে একটা সম্ভাব্য গ্রাউন্ড অপারেশনের জন্য প্রায় 4.5 লক্ষ রিজার্ভ সেনাকে ডাকা হয়েছে। ভাবা যায়, এই বিশাল মোবিলাইজেশন ইসরায়েলের সামরিক ক্ষমতাকে একদম শেষ সীমায় ঠেলে দিচ্ছে বলে মনে করা হচ্ছে। মানে সব মিলিয়ে একটা মাল্টি ডাইমেনশনাল সংকটের ছবি কিন্তু স্পষ্ট হয়ে উঠছে। আর এই সংকটটা শুধু সামরিক ফ্রন্টে নয়, দেশের প্রধান ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সামাজিক ঐক্য, সবকিছুকে যেন নাড়িয়ে দিচ্ছে। আর এই সমস্ত ঘটনাই কিন্তু আমাদের সেই একেবারে শুরুর বিস্ফোরক দাবিটার দিকেই ফিরিয়ে নিয়ে যাচ্ছে, যে খোদ সেনাপ্রধান নাকি ব্যক্তিগতভাবে স্বীকার করেছেন জনবলের অভাবে আইডিএফ ভেতর থেকে ভেঙে পড়ছে। তার মানে রাষ্ট্রের নিরাপত্তার যে মূল ভিত্তি, সেটাই কিন্তু এখন নড়বড়ের। কিন্তু প্রশ্ন হল, এই যে আঞ্চলিক সংঘাত, এর আঁচ বাকি বিশ্বের ওপর পড়ছে কিভাবে? চলুন এবারের গ্লোবাল ইম্প্যাক্টগুলো একবার দেখে নেওয়া যাক। শুরুতেই একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করা দরকার। সূত্রগুলো বলছে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের জন্য কোনো দেশকেই কিন্তু কোনো পার্মানেন্ট বা ব্ল্যাঙ্কেট পারমিশন দেওয়া হয়নি। মানে প্রত্যেকটা জাহাজকে আলাদা আলাদা করে অনুমতি নিতে হচ্ছে। আর এই পরিস্থিতির অর্থনৈতিক প্রভাবও কিন্তু মারাত্মক। একটা ফরাসি রিপোর্টের কথা বলা হচ্ছে, যেখানে দাবি করা হয়েছে উপসাগরীয় অঞ্চলের প্রায় 30 থেকে 40% জ্বালানি পরিকাঠামো ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে। আর এর ফল ভুগতে হচ্ছে সারা বিশ্বকে। ফিলিপাইন থেকে শুরু করে অস্ট্রেলিয়া, অনেক দেশেই জ্বালানি সংকট দেখা দিয়েছে। বলা হচ্ছে ইরান নাকি তার তেলকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে, দেশগুলোকে নিরপেক্ষ থাকতে বাধ্য করছে, যাতে প্রতিপক্ষকে একা করে দেওয়া যায়। তো সব মিলিয়ে পরিস্থিতিটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে ফেরার পথটা খুব কঠিন। যখন সব পক্ষই দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থায়, তখন শেষ প্রশ্নটা একটাই, এরপর কি? এই সংঘাত কি আরও বড়, আরও বিধ্বংসী কোনো দিকে মোড় নেবে? উত্তরটা বোধহয় একমাত্র সময় দিতে পারবে।